আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নিউজ পেপার অ্যানালিসিসে। আজকে হচ্ছে 23শে জুন 2021 এবং আমরা দেখতে দেখতে 14তম দিনে পৌঁছে গিয়েছি। আজকে হচ্ছে আমাদের 14th ডে অফ নিউজ পেপার অ্যানালাইসিস। এটা একটা অনেক বড় একটা অর্জন আমি মনে করি। 14তম দিন আজকে। পিডিএফে আপনারা পেয়ে যাবেন আজকে ডেট অনুযায়ী, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে পিডিএফ এর ফাইল দেওয়া আছে। সবার প্রথমেই একটু খুব দ্রুত বলে নিই আমাদের সায়েন্সের কোর্সটা, জেনারেল সায়েন্স, যেটা লিখিত পরীক্ষায় বিশেষ লিখিত এক্সামে 100 মার্কের কিন্তু একটা সিলেবাস আছে। সেখানে 3টা সেগমেন্ট, জেনারেল সায়েন্সের 60 মার্ক এবং কম্পিউটারের 25 আর হচ্ছে ইলেকট্রনিক্সের 15। তা আমরা প্রায় 1 বছরের উপরে, প্রায় 1.5 বছর সময় লাগিয়ে এই কোর্সটা শেষ করতে পেরেছি। আমাদের শ্রদ্ধেয় নিপেন চন্দ্র দাস স্যার, উনি কিন্তু 36তম বিসিএস এর শিক্ষা ক্যাডার এবং উনি এই বিষয়ে এক্সপার্ট একজন টিচার, অনেক দিনের অভিজ্ঞতা আছে ওনার। তো অনেক সুন্দর করে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করে হচ্ছে উনি ক্লাসগুলো করেছেন। আমরা প্রত্যেকটা টপিক ধরে সিলেবাসটা শেষ করেছি, প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও আছে। আর তাছাড়া লাইভ ক্লাস আছে চ্যাপ্টার ধরে ধরে 16টা। এখন যারা এনরোল হবেন মাত্র 999 টাকার একটা অফার চলছে এবং আপনারা 41তম তো লিখিত পরীক্ষার অ্যাক্সেস পাবেন, 43তম পর্যন্তও পাবেন। দ্যাট ইজ 18 মাস, 18 মান্থস হচ্ছে আপনারা অ্যাক্সেস পাচ্ছেন। 1.5 বছর আপনারা এই কোর্সটা অ্যাক্সেস করতে পারছেন। যে কোনো মুহূর্তে আপনারা বারবার ভিডিওগুলো দেখে দেখে রিভাইজ করতে পারছেন। কোনো বইপত্র লাগছে না, কিছু লাগছে না। সো এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে। আপনারা যখন পিডিএফে পাবেন এই লেকচারটা, সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনারা কোর্সে চলে যেতে পারবেন, দেখতে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, শুরু করে দিই। আজকের ফ্রন্ট পেজে দেখবেন কাতার ইকোনমিক ফোরাম, হাসিনা প্লেসেস 6 পয়েন্টস ফর গ্লোবাল রিকভারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 6টা পয়েন্ট তুলে ধরেছেন যে কিভাবে আমরা গ্লোবাল রিকভারি করতে পারি এই যে প্যান্ডেমিক থেকে। যেমন পুটিং ফরওয়ার্ড 6 সাজেশনস, উনি 6টি সাজেশন তুলে ধরেছেন টু কনসিডার ইন ফ্রেমিং পোস্ট কোভিড-19 ইকোনমিক রিকভারি প্ল্যান। অর্থাৎ এই যে কোভিড-19 পরে কি হবে, ইকোনমিক রিকভারি কিভাবে হবে, এরকম একটা প্ল্যানের 6টি সাজেশন উনি দিয়েছেন। পেপারে কিন্তু এরকম পয়েন্ট আকারে নেই, আমি আপনাদের সুবিধার জন্য পয়েন্ট আকারে করে দিয়েছি। এগুলো পরীক্ষাতে আসে, শর্ট নোটস বা বড় বড় কোয়েশ্চেনও চলে আসতে পারে বাংলাদেশ অ্যাফেয়ার্সের। যে মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্ল্যান বলুন, কিভাবে আপনি প্যান্ডেমিক এর পরে ইকোনমি কিভাবে রিকভারি করবেন। নাম্বার 1, টেকিং অ্যাম্বিশিয়াস ক্লাইমেট অ্যাকশন টু মিট দি গোল অফ দি প্যারিস এগ্রিমেন্ট। সবার আগে উনি বলেছেন যে প্যারিস এগ্রিমেন্ট, এটা কিন্তু অনলাইনে হয়েছে বাই দ্য ওয়ে, এটা কিন্তু উনি সত্যি সত্যি যায়নি এখানে, যেহেতু এখন লকডাউন চলছে। কাতার ইকোনমিক ফোরাম, এটা কিন্তু অনলাইনে হয়েছে। আপনারা আর্টিকেলটা পড়ে নেবেন। আমি খুব দ্রুত 6টি পয়েন্ট যেটা আপনারা যেন বুলেট আকারে লিখে আসতে পারেন সেটা আমি তুলে ধরছি। সবার আগেই প্যারিস এগ্রিমেন্ট নিয়ে বলেছেন যে একটা অ্যাম্বিশিয়াস ক্লাইমেট অ্যাকশন নিতে হবে। এটা নর্মাল ঢিলাঢালা প্ল্যান নিলে হবে না। ক্লাইমেট চেঞ্জ যেটা ইজ রিয়েল, হ্যাঁ, এবং খুবই সিরিয়াস অবস্থা। আমরা আজকে দেখব, খুব ভালো একটা এডিটোরিয়াল এসেছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে লেভারেজিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অর্থাৎ উনি বলছেন যে সায়েন্স এবং টেকনোলজিকে কাজে লাগাতে হবে। বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমাদের লেভারেজ মানে কি? লেভারেজ মানে হচ্ছে কাজে লাগানো, আমাদের যেই অবস্থানটা আছে এটাকেই কাজে লাগানো। আচ্ছা, থার্ড হচ্ছে ইনোভেশন ফর ক্লোজিং দ্য ডিজিটাল ডিভাইড। বলছে যে আমাদের নিত্য নতুন ইনোভেট করতে হবে, নতুন করে উদ্ভাবনী করতে হবে। উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করব, ডিজিটাল যে ডিভাইডটা আছে, যে ভেদাভেদটা আছে, সেটা কিন্তু আমরা ক্লোজ করে ফেলতে পারবো। তারপরে দেখি 4 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাভিং টার্গেটেড ইন্টেলেকচুয়াল সাপোর্ট টু রিভাইটালাইজ গ্লোবাল ট্রেড। অর্থাৎ এখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট হবে, ইন্টেলেকচুয়াল না। টার্গেটেড ইন্টারন্যাশনাল সাপোর্ট টু রিভাইটালাইজ গ্লোবাল ট্রেড। রিভাইটালাইজ মানে তো আমরা জানি পুনর্জাগরণ, পুনরুজ্জীবিত করা। বৈশ্বিক যে বাণিজ্যটা আছে এটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে এবং এই কারণে আমরা কি করব, টার্গেট করব হচ্ছে আন্তর্জাতিক যেই সাপোর্ট সিস্টেম, সবাই সবাইকে কি করতে হবে, এগিয়ে আসতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। 5 নম্বর হচ্ছে এক্সপোর্ট আর্নিং বাড়ানোতে উনি সাজেশন করেছেন। এবং 6 নম্বর হচ্ছে কন্ট্রিবিউটিং টু দি রিইন্টিগ্রেশন প্ল্যান অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এখানে কি বলেছে, মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে কিন্তু আজকেও একটা খুব ভালো আর্টিকেল এসেছে এডিটোরিয়ালে। হ্যাঁ, তো
আমাদের জন্য, আমাদের দেশের জন্য কিন্তু মাইগ্রেন্ট যেই ওয়ার্কার আমাদের, এবং রেমিটেন্স যে টাকাটা পাঠায় বিদেশ থেকে, বৈদেশিক মুদ্রা, আমাদের ইকোনমির জন্য হিউজ একটা পার্ট কিন্তু এই অংশটা। এবং এটাকেই উনি বলেছেন যে এই 6টা ব্রড প্ল্যান, এগুলো কিন্তু দেখেন মাইক্রো ছোট ছোট ব্যাপার না, এখানে বড় বড় যে অ্যাসপেক্টগুলো উনি টার্গেট করেছেন, যে এই 6টা সেক্টরে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, রিকভারি প্ল্যান করতে পারবো। এবং উনি বলেছেন গ্লোবাল রিকভারি, এটা কিন্তু শুধু আমাদের দেশের ক্ষেত্রেই না, এটা গ্লোবালি উনি ওনার সাজেশনটা দিয়েছেন, ওনার মতামতটা দিয়েছেন যে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে কি বলছেন, শি অলসো said over the past few years, এই গত কিছু বছর থেকে world has been observing the rise of population, anti-globalization sentiments, economic protectionism around the world. এই কথাগুলো উনি কেন বলেছেন, এই 6টা সাজেশন উনি কেন দিয়েছেন? কারণ উনি বলছেন যে দেখেন গত কিছু বছর থেকে আমরা দেখছি যে পুরো বিশ্বে কি হয়েছে, রাইজ অফ পপুলিজম। পপুলিজম মানে কি? এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে মনে রাখবেন, যে সাধারণ মানুষজন যারা কিছু বোঝে না, হ্যাঁ, একদম গরিবদেরকে টার্গেট করে যা ইচ্ছা তাই একটা বুঝ দেওয়া, মানে খুবই অ্যান্টাগনিস্টিক কিছু কথাবার্তা বলে, পাঞ্চ লাইন বলে সবাইকে উস্কে দেওয়া, হিটলার টাইপের, যে হ্যাঁ আমাদের জেতা মানে অন্যজনের হারা, মানে সবাই মিলে জিতবো এরকম না, সবাই মিলে ভালো থাকবো এরকম না। হ্যাঁ, পপুলিজম মানে হচ্ছে মানুষ মনোরঞ্জন করা, মানুষকে খুশি করে একটা রেটরিক বলা, এটা আসলে কোনো সবার জন্য কোনো ইনক্লুসিভ কোনো কিছু না, ঠিক আছে? এবং এটা পিওর পলিটিক্স আর কি, জাস্ট নিজের জেতার জন্য একটা মুখরঞ্জক কথা বলা, মুখরোচক কথা বলে বলে হচ্ছে পপুলারিটি পাওয়া। এই পপুলিজম মানে হচ্ছে পপুলার থেকে এসেছে, অর্থাৎ পপুলারিটি পাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য হয়ে যায়, ঠিক আছে? তাছাড়াও আপনাদেরকে কুইজে আমি দিয়ে দিব, যাতে আপনারা ঠিকমতো এইটা বলতে পারেন যে আসলে পপুলিজমটা আসলেই কি। যদি আপনাকে চলেই আসে, ধরেন শর্ট নোটসে যদি চলেই আসে, তাহলে যেন লিখে আসতে পারেন যে আসলে পপুলিজমটা বলতে আমরা কি বুঝি। আচ্ছা, অ্যান্টি গ্লোবালাইজেশন সেন্টিমেন্টস উনি কেন বলছেন, যে দেখেন গ্লোবাল রিকভারি আমরা তো একা একা করতে পারবো না, প্রত্যেকটা দেশ, যেমন ব্রিটেন কিন্তু সংকুচিত হয়ে গেল, সে ব্রেক্সিট হয়ে গেল, সে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চলে আসলো। তার মানে কি, নিজেকে উন্নত করার জন্য চেষ্টা করছে। ওরা চিন্তা করেছে যে আমি তো অনেক বড় পাওয়ার, তাহলে অন্যরা সুবিধা পাচ্ছে, ছোট ছোট দেশ, তা আমি বের হয়ে গেলে আমার সুবিধা বেশি। ইউএসএ এই ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে কিন্তু সে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিল। কেন? কারণ নিজের লাভ বেশি, আমি থাকলে সবাই সাহায্য পায়, আমার ক্ষতি হয়ে যায়, আমার টাকা কমে যায়। ট্রাম্প কি করলো, প্যারিস এগ্রিমেন্ট থেকে বের হয়ে গেল, নিউক্লিয়ার ডিল থেকে বের হয়ে গেল, হ্যাঁ, 2015 যত ডিল আছে পুরো বিশ্বের জন্য, যেমন মাইগ্রেন্ট নেওয়া বন্ধ করে দিল, বাইরের কাউকে অ্যালাউ করলো না। তো এগুলো কি সব আত্মকেন্দ্রিক হয়ে গেল। এটাই বলছে যে অ্যান্টি গ্লোবালাইজেশন সেন্টিমেন্টস, এটাই উনি বুঝিয়েছেন। তারপরে যে প্রোটেকশনিজম, ইকোনমিক প্রোটেকশনিজম কি বুঝাচ্ছে, এই যে ধরেন চায়নার সাথে যে একটা ট্রেড ওয়ার করলো ইউএসএ, তারা কি করছে, এটা কিন্তু একটা ইকোনমিক প্রোটেকশনিজম, যে না আমি এখন চায়নাকে আর ঢুকতে দিব না, চায়না হচ্ছে আমাদেরকে এক্সপ্লয়েট করছে। তারপরে চায়নার সাথে সাথে কি পুরো বিশ্বও কিন্তু কি হলো, অন্যান্য দেশও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কোনো কিছু উনি অ্যালাউ করছেন না, বিভিন্ন স্যাংশন দিয়ে দিচ্ছেন, তারপরে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, এগুলো কি প্রোটেকশনিজম বলে। প্রোটেকশনিজম মানে প্রোটেকশন থেকে এসেছে, বাট আপনি অতিরিক্ত যখন এটা চাপিয়ে দেওয়াকে প্রোটেকশনিজম বলে, অর্থাৎ রক্ষণশীলতা মোট কথা, ঠিক আছে? এবং সংকীর্ণ মনা কোনো পরিকল্পনাকে আমরা বলবো প্রোটেকশনিজম। এক্সেসিভ কিছু হলে এটা প্রোটেকশনিজম হয়ে যাবে। সেই টার্মগুলো ইটসেলফ, এই যে পপুলিজম, অ্যান্টি গ্লোবালাইজেশন সেন্টিমেন্ট আর ইকোনমিক প্রোটেকশনিজম, এই তিনটা যে টার্ম পেলেন, এই তিনটা টার্মই কিন্তু শর্ট নোটস হিসেবে চলে আসতে পারে। খুব ভালো কনসেপচুয়াল ইস্যুজ এগুলো কিন্তু কনসেপচুয়াল ইস্যুজে পড়ে যাবে, আন্তর্জাতিকের কনসেপচুয়াল ইস্যুজে পড়ে যাবে। তারপরে ওনার কোট আপনি দিতে পারেন, প্রধানমন্ত্রী কিন্তু কোট, এটা বহু আমি কোট তুলে ধরেছি, আপনারা কিন্তু কোট হিসেবে ইউজ করতে পারেন যদি প্রশ্নে চলে আসে। উই হ্যাভ টু স্ট্যান্ড টুগেদার টু স্ট্রেংথেন মাল্টিল্যাটারালিজম। দেখেন যত পৃথিবীর উইমেন লিডার আছে তারা কিন্তু সবাই মাল্টিল্যাটারালিজম আহ্বান করে। গতকালকে আমি অ্যাঙ্গেলা মেরকেলকে নিয়ে যে বিশাল বড় একটা প্রেজেন্টেশন করেছি, ওনার যে উপরে যে আর্টিকেলটা এসেছে ওখানেও কিন্তু উনি হাইলাইট করেছেন যে মানে স্ট্রং মাল্টিল্যাটারালিজমে উনি বিশ্বাস করেন।
তা আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু একজন মহিলা নারী লিডার হিসেবে কিন্তু উনিও তাই কিন্তু বুঝিয়ে দিলেন যে এটাই হচ্ছে মেইন মাল্টিল্যাটারিজম, অর্থাৎ বিভিন্ন দিক থেকে বিভিন্ন জাতি, বহুজাতিক চিন্তা ভাবনা। এখানে কিন্তু এক জাতি মানে নিজেরা সংকুচিত হয়ে খালি নিজেরাই বড় হব, ধনী দেশ খালি ধনী হবে, এটা কিন্তু না। এটা ঠিক উল্টা হচ্ছে মাল্টি ল্যাটারালিজম। সবার একসাথে যে কাজটা সেটাকে আমরা বলবো মাল্টি ল্যাটারালিজম as a precondition for expanding economic activities, and we need to ensure peace, stability everywhere in the world. এই কোডটা সুন্দর করে কোড করে রাখতে পারেন, অথবা আপনি যখন রিভাইজ করবেন আমার ভিডিও তখন কিন্তু আপনি এই কোডটা হুবহু তুলে দিয়ে এইভাবে লিখে দিবেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ। আচ্ছা, এটা কোথায় সিলেবাসে পাবেন? এই যে ইকোনমি, সোসাইটি আছে, তাছাড়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তো বললামই, এখানে আটেনি আমি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেরও পড়ে যাবে, কনসেপচুয়াল ইস্যুজে চলে আসবে। এইগুলো সংজ্ঞা আসে, কনসেপচুয়াল ইস্যুজে কিন্তু সংজ্ঞা আসে। একটা কনসেপ্ট, দি কনসেপ্ট অফ পপুলিজম, দি কনসেপ্ট অফ অ্যান্টি গ্লোবালাইজেশন, দি কনসেপ্ট অফ ইকোনমিক প্রোটেকশনিজম। আচ্ছা, মুভিং অন, ইন্টারন্যাশনাল পেজে চলে আসেন, পেজ 6, সিকিউরিটি কেওস আফটার দি ওয়েস্টার্ন ট্রুপস উইথড্রল। এখানে সব বেসিক্যালি গত দিনের যত আমি খবর পড়েছি সবগুলোর আসলে ফলো আপ, তো এই জন্য আমি শুধুমাত্র একটা তুলে ধরেছি। কিন্তু যদি আপনি ফলো আপ করতে চান সবগুলো একটু চোখ বুলাতে পারেন। তেমন কোনো নতুন কোনো নিউজ নেই ইন্টারন্যাশনাল পেজে। আজকে শুধু আমার মনে হলো যে 2-3টে ইনফরমেশন তুলে ধরা যায়, যে যে তালেবানরা কি করছে, ক্যাপচার কি পোর্ট, তালেবানরা রেডি হচ্ছে যেহেতু ইউএসএ সরে যাবে। হ্যাঁ, আমরা তো জানি যে আফগানিস্তানের এখন কপাল খারাপ আছে। তালেবানরা কি করছে, কি পোর্টগুলো ওরা এখন ক্যাপচার দখল করে নিচ্ছে। এই যে ইউনাইটেড নেশনস ওয়ার্নস অফ রিজিওনাল থ্রেট as insurgents seize 87 districts since May, অর্থাৎ মে মাস থেকে, অর্থাৎ জুন জুলাই, মাত্র মে জুন 2 মাসের মধ্যে দেখেন 87 হ্যাঁ ডিস্ট্রিক্ট, 88টা জেলা তারা কিন্তু দখল করে নিয়েছে। তার মানে এখানে আছে 421টি জেলা। মাত্র 2 মাসে যদি ওরা 88টা জেলা দখল করতে পারে, তাহলে বুঝেন যে ওয়ান্স ইউএস এর ট্রুপ যখন চলে যাবে তখন কি অবস্থা হবে। পুরো আফগানিস্তান হয়ে যাবে এখন কি তালিবানিস্তান, নামটাও চেঞ্জ হয়ে যেতে পারে, বলা যায় না, তালিবানিস্তান হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই যে খুবই থ্রেটেনিং একটা ব্যাপার, কারণ এখানে যারা ভয়ে আছে, যারা উইমেন, যারা আগে বিদেশি ফোর্সের সাথে কাজ করেছে তাদেরকে তো মেরেই ফেলবে। বিশেষ করে মহিলাদের অবস্থা খুবই খারাপ হবে, এবং পড়াশোনা, উন্নতি, ইকোনমিক যত যাই হয়েছিল এখন সবকিছুই আবার ব্যাক টু কি নেগেটিভ, জিরো হয়ে যাবে। সিন্স আর্লি মে দি তালেবান হ্যাভ লঞ্চড মেজর অফেন্সিভস। অফেন্সিভ কিন্তু মানে একটা হচ্ছে অ্যাটাকিং ফর্ম দুইটা হতে পারে, আইদার অফেন্সিভ অথবা ডিফেন্সিভ। হয় আপনি নিজে থেকে অ্যাটাক করতে পারেন, সেটা কি হবে অফেন্সিভ, আক্রমণ। আর ডিফেন্স হলে কি হবে, আপনি নিজেকে বাঁচাচ্ছেন। সো এগুলো কিন্তু কনসেপ্ট হিসেবে ভালো, যুদ্ধের ক্ষেত্রে কিন্তু আপনার মনে রাখতে হবে কোনটা অফেন্সিভ কোনটা ডিফেন্সিভ। তাহলে কি তালেবান নিজে থেকে এখন যুদ্ধ চালাচ্ছে, দেখেন নিজে থেকে তারা আক্রমণ করছে, কি টার্গেটিং গভর্নমেন্ট ফোর্সেস। তারা এখন গভর্নমেন্টের যত ফোর্স আছে, যেহেতু এখন দুর্বল সময় পেয়েছে, তারা গভর্নমেন্টের ফোর্সকে আক্রমণ করা শুরু করে দিয়েছে অ্যাক্রস দি রাগেড কান্ট্রি সাইড। যত একটু কি শহর থেকে একটু দূরে যেসব জায়গা আছে সেগুলোকে তারা কি করছে, ধরুন আমাদের যেমন হতে পারে আমাদের দেশে উপজেলা যেগুলো, অর্থাৎ ঢাকা থেকে একটু দূরে হলেই তারা কি করছে, একটু যখন মফস্বল এলাকা হলেই তারা কি গভর্নমেন্ট ফোর্সগুলোকেই তারা টার্গেট করে আক্রমণ করছে। ক্লেম টু হ্যাভ সিজড, এই দেখেন তারা এখন ক্লেম করে ফেলছে কত, 87টা করে ফেলেছে, 87টা জেলা কিন্তু দখলই করে ফেলেছে। ফিয়ার্স ফাইটিং বিটুইন দি তালেবান অ্যান্ড আফগান গভর্নমেন্ট। ফিয়ার্স ফাইটিং মানে, ফিয়ার্স মানে তো বুঝি একদম ভয়াবহ, ঠিক আছে, একদম প্রবল। ফিয়ার্স মানে কি, জঙ্গলের যদি পশু পাখি হয় তাদেরকে ফিয়ার্স বলা হয়, অর্থাৎ ভায়োলেন্ট, খুবই প্রবল যারা শক্তি দিয়ে আক্রমণ করে তাদেরকে ফিয়ার্স অ্যানিমালস বলা হয়। তাহলে ফিয়ার্স ফাইটিং কি হবে, হ্যাঁ খুবই ভয়াবহ ফাইটিং চলছে কাদের মধ্যে, তালিবান এবং আফগান গভর্নমেন্ট ফোর্স, অর্থাৎ আশরাফ গানির সাথে। তাহলে এই যে দেখেন অন দি আউটস্কার্টস অফ দি 3 প্রভিন্সিয়াল ক্যাপিটাল, এই যে 3টা প্রভিন্সিয়াল ক্যাপিটাল, এই 3টা নাম মনে রাখতে পারেন এমসিকিউ গুলোতে, যেগুলো রিসেন্ট যুদ্ধ চলে সেগুলোতে আসে, এমসিকিউতে চলে আসতে পারে যে কোথায় চলছে যুদ্ধ। ফারিয়াব, বাক আর হচ্ছে কি কুন্দুজ, এই 3টা প্রভিন্স আপনারা দেখবেন যে
এমসিকিউতে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আসে, ব্যাংকের পরীক্ষায় হতে পারে, বিসিএস প্রিলিতেও হতে পারে, যে কোন জায়গায় বম ব্লাস্টিং হয়েছে। এই কাশ্মীরের ক্ষেত্রে, পাকিস্তান ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো আসতো। তো এগুলো যখন দেখবেন যে কিছু কিছু, যেমন আগে ছিল সিরিয়ার ক্ষেত্রে ইদলিব, তো যে শহরগুলো বারবার বারবার আসবে সেই শহরগুলো একটু চোখ বুলাবেন, এমসিকিউতে আসলে এমনিতেই মনে পড়বে, কারণ লিখিতে তো আর আপনি শহরের নাম লিখে আসতে হবে না। তো কি হবে, ফারিয়াব, বাক এবং কুন্দুজ প্রভিন্স। তো এটা আমি জাস্ট তুলে ধরেছি, বাদ বাকিগুলো জাস্ট রিডিং পড়ে নেবেন। আমি একটু একটা কলাম তুলে ধরেছি। কোথায় পাবেন? বিসিএস রিটেন এক্সামের এম্পেরিক্যাল ইস্যুজে মেজর কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ডে চলে যাবেন, টপিক সিরিয়াল 5-এ। এম্পেরিক্যাল ইস্যুজে আমি সিরিয়াল করে নিয়েছি, পঞ্চম একটা যে বোল্ড করা সেকশন আছে, ওখানে দেখবেন মেজর ইস্যুজ অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড। ওইখানে পঞ্চম অথবা ষষ্ঠ একটা টপিক আছে, অথবা শেষের দিকে পাবেন, পার্সিয়ান গালফ কনফ্লিক্ট। এই সবগুলোই কিন্তু পার্সিয়ান গালফ কনফ্লিক্টের মধ্যে পড়ে যাবে। কেন? ওই এলাকাটাতে কিন্তু আছে, এবং এই 3-4টা যুদ্ধ মিলে, এই আফগানিস্তান ওয়ার কিন্তু অনেক আগের যুদ্ধ, এটা চলতেই আছে চলতেই আছে। সোভিয়েত ইউনিয়নও হার মেনে চলে গিয়েছে, এখানে সবাই হেরে যায়। তো এই এখানে 3-4টা যুদ্ধ মিলে হচ্ছে পার্সিয়ান গালফ কনফ্লিক্ট বলা হয়। ঠিক আছে? আমার যে বাল্ক কোর্সের মধ্যে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্লাস নেই, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোর্স আছে, সেটা সেপারেটলি আমি অফার করিনি, ভবিষ্যতে হয়তো করব, অনেকেই জিজ্ঞাসা করছিলেন। তো যারা যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোর্স করতে চান তারা আমাদের বাল্ক কোর্সটা সাবস্ক্রাইব করতে হবে। বাল্ক কোর্সটা যদি এনরোল করেন, ওখানে 5-in-1 যে কোর্সটা আছে, এই 5টার মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ে যায়। তো সেখানে আমি লাইভ ক্লাস নেই, ওইখানে খুব সুন্দর একটি ক্লাস আমি নিয়েছি, পার্সিয়ান গালফ কনফ্লিক্ট। 3টি যুদ্ধের মাধ্যমে এই প্রত্যেকটি একত্রে পার্সিয়ান গালফ কনফ্লিক্ট বলা হয়। তো ওখানে কিন্তু আফগানিস্তান ওয়ার পড়ে যায়। ঠিক আছে? ওখানে আমি খুব সুন্দর করে বুঝিয়েছি। তো এটার টপিক যদি ধরতে চান, তাহলে কিন্তু এই পার্সিয়ান গালফ কনফ্লিক্টে পড়ে যাবে এটা। আর যারা যারা ইন্টারেস্টেড আছেন, আমাদের বাল্ক কোর্সের অফার চলছে মাত্র 4000 টাকায়। হ্যাঁ, মোর অর লেস কিছু হতে পারে, ডিসকাউন্ট যেহেতু চলছে, আমি ঠিক শিওর না, বাট 4000 টাকায় এখন ভর্তি আপনারা হতে পারবেন। 43তম লিখিত পর্যন্ত অ্যাক্সেস পাবেন এটার। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স থাকছে, এবং ইংলিশ তো থাকছে, ইংলিশ লিখিত। আমি কিন্তু মডেল টেস্ট পর্যন্ত নিব, মডেল টেস্টের খাতা দেখে দিব, এখন ট্রান্সলেশনের খাতা দেখছি। তো আর মেন্টাল অ্যাবিলিটিরও সিলেবাসটা আমি শেষ করে দেবো। যারা যারা ইন্টারেস্টেড আছেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, সেখানে সব ডিটেলস দেওয়া আছে। তাছাড়া আমি কল সেন্টারের নাম্বারটা আমাদের দেওয়া আছে, সেখানে কল করলেও জানতে পারবেন ডিটেলস, ভর্তি না হলেও ডিটেলস জানতে পারবেন। আমার কল সেন্টারের নাম্বারটা দিয়ে দিই, 01320402829, অর্থাৎ 2829। ঠিক আছে, আমি মুছে ফেলি। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল পড়বো। ঠিক আছে? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি সুন্দর করে তুলে রেখেছি, আপনাদের আর নোটও করা লাগছে না, কিছুই করা লাগছে না, এটা সেভ থাকলে জাস্ট রিভাইজ করে নেবেন। আমাদের দেশের জন্য এটা হচ্ছে আপনার ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট একটা টপিক, ক্লাইমেট চেঞ্জ। কারণ আমাদের 80% ডুবে যাবে। এখানে আপনারা এই এডিটোরিয়ালটা ভালো মতো পড়ে নেবেন, পেপারে যে যাদের অনলাইনে পড়েন, অনলাইনেও পড়ে নেবেন, অথবা যদি পেপার রাখেন, কাগজের পেপার রাখেন, আরও ভালো, সুন্দর করে পড়ে নেবেন, বারবার পড়বেন দরকার হয়, খুবই ইম্পর্টেন্ট। আপনি পড়লে ভয় পাবেন যে বাংলাদেশের কি হবে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে। দেখেন, ডিপ কার্বনাইজেশন, দি ক্লাইমেট অ্যাকশন দ্যাট ক্যান সেভ আস। তো বলছে যে একমাত্র উপায় হচ্ছে ডিপ ডিকার্বনাইজেশন। ডিপ ডিকার্বনাইজেশন কি আমরা দেখব। এখানে উনি বলছেন যে একমাত্র উপায় হচ্ছে, লেখক বলছেন একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশকে বাঁচানো, এই যে সেভ আস, দ্যাট ইজ ডিপ ডিকার্বনাইজেশন। দেখেন, owing to the Bangladesh economic status in comparison to the big actors of the world, ওই যে বললাম না বিগ অ্যাক্টরস, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিলেবাসটা পারি, তাই না? ওখানে কিন্তু আছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1 টপিকেই কিন্তু আছে কনসেপচুয়াল ইস্যুজে, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ডে কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন যে আলাদা করে আছে মেজর অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। তাহলে এখানে দেখেন বলে দিয়েছে in comparison to the big actors of the world, the country relies heavily on the mercy of massive polluters to fulfill their commitments to the Paris Agreement on climate change
অ্যান্ড হট টেম্পারেচার্স রাইজ আন্ডার 2 ডিগ্রিজ। এই যে 2 ডিগ্রিজ, লেস দ্যান 2 ডিগ্রি, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার মাথায় থাকবে। লেস দ্যান 2 ডিগ্রিজ আনতেই হবে আমাদের। এই যে উইদিন দিস সেঞ্চুরি, অর্থাৎ কি হাতে আর 70 বছরের মতো আছে, 70 থেকে 75 বছরের মধ্যে আমাদের 2 ডিগ্রির নিচে, 2 ডিগ্রির নিচে হচ্ছে আনতে হবে। আপনাদের একটু নয়েজ হতে পারে, রাস্তায় যে রোডে যে ট্রাক যাচ্ছে সেটা একটু নয়েজ আসছে আর কি, সেটা জানলা যেহেতু খোলা, সো এটা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই সাউন্ড নিয়ে কমপ্লেন করেন, আমরা সাউন্ডটা ফিক্স করেছি কিন্তু এখন হচ্ছে ট্রাক যাচ্ছে সেটার শব্দ আসছে। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে তাহলে? বলছে যে বাংলাদেশের ইকোনমিক স্ট্যাটাসের কারণে আমাদের যে অর্থনীতির অবস্থা, আমরা আসলে হেভিলি ডিপেন্ডেন্ট, আমরা খুবই ভালোই ডিপেন্ডেন্ট কাদের উপরে? যারা পলিউটার্স, দেখেন ম্যাসিভ পলিউটার্স, অর্থাৎ চায়না, ইউএসএ, তাই না? আর কি পলিউটার্স আছে? রাশিয়া আছে, যত ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশ, জার্মানি বলতে পারেন, মানে যত বড় বড়, জাপান, যারা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশ, বিশেষ করে ইউএসএ এবং চায়না, তারা ম্যাসিভ পলিউটার এবং আমরা তাদের মারছি। যে দেখেন তাদের দয়ার উপরেই কিন্তু আমাদের নির্ভর করছে যে আসলে আমরা ক্লাইমেট অ্যাকশনটা কিভাবে নিব। আমাদের তো একটা ক্লাইমেট অ্যাকশন আছে, তাই না? মানে ক্লাইমেট অ্যাকশন নিতে হবে, কারণ আমরা হচ্ছি সবার আগে ডুবে যাব। আমি কিন্তু এর আগে পড়িয়েছিলাম যে আমাদের পার্সোনালাইজড কিন্তু ক্লাইমেট অ্যাকশন আছে, যে মুজিব ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান কিন্তু একটা আছে। সেটা আমার আগে যারা ভিডিও দেখেনি, প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, রিভাইজ করতে পারবেন। আপনারা প্রতিদিন ধরতে না পারলেও রিভাইজ করে নিতে পারবেন আগের দিনেরটা, বা এক সপ্তাহ পরে। সো এখানে কিন্তু আছে। কিন্তু এই লেখক বলছেন যে আমরা কিন্তু আমাদের ইকোনমির কারণে হলেও এই প্যারিস এগ্রিমেন্টের যে কাজগুলো আমাদের করার কথা, সেগুলো কিন্তু আমরা তাদের দয়ার উপরে ডিপেন্ডেন্ট। তারা টাকা না দিলে কিন্তু আমরা করতে পারছি না। আমাদের তো ফান্ডিং দেওয়ার কথা, গ্রিন ফান্ডিং যেটাকে বলে। তাহলে দেখি ডিপ ডিকার্বনাইজেশন মানে কি। এখানে আমি সবগুলো পুরোটাই পড়বেন, বাট কিছু বুলেট পয়েন্ট তুলে ধরেছি যেগুলো আপনি লিখে আসতে পারবেন, ঠিক আছে? কিন্তু পুরো আর্টিকেলটা অবশ্যই পড়ে নেবেন, আপনার আমাদের দেশের জন্য খুব জরুরি একটা আর্টিকেল। এখানে আমি দেখি ডিপ ডিকার্বনাইজেশনের কথাটা উনি বলেছেন যে আসলে কি গভীর ডিকার্বনাইজেশন রেফার্স টু দি ড্রাস্টিক রিডাকশন। ড্রাস্টিক মানে যারা জানেন না তাদেরকে বলে দিই, একদম রাতারাতি রিডাকশন, রাতারাতি কমিয়ে আনতে হবে, অর্থাৎ ড্রামাটিক একটা কমাতে হবে, অল্প কমালে হবে না, অনেক বেশি কমাতে হবে। তাহলে কি ড্রাস্টিক রিডাকশন অর এলিমিনেশন, অথবা সরিয়ে ফেলতে হবে কার্বন ডাইঅক্সাইড ফ্রম এনার্জি সোর্সেস, অর্থাৎ আমাদের এমন কিছু করতে হবে যেটা অনেক বড় ইফেক্ট আসবে, অনেক অনেক কমে যাবে, হয়তো 50% কমিয়ে আনতে হবে, অথবা কি করতে হবে? এলিমিনেট করতে হবে। দেখেন এলিমিনেশন আছে, একদম সরিয়েই ফেলতে হবে কার্বন ডাইঅক্সাইডকে, এটা ছাড়া উপায় নাই। ইন নাম্বারস দ্যাট উড মিন a country reducing its emission by half every decade, অর্থাৎ 50% কমিয়ে আনতে হবে প্রত্যেক 10 বছরে। প্রতি 10 বছরে আপনার অন্তত 50% রিডাকশন করতে হবে কার্বন ডাইঅক্সাইড যে এমিশনটা হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গমনটা। এটাই হচ্ছে ড্রাস্টিক, অর্থাৎ এটাই ডিপ ডিকার্বনাইজেশন, এছাড়া উপায় নাই, উনি এটাই বলছেন। এই যে এক্সাম্পল দিয়েছে, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ টু হাফ মানে কি? কমিয়ে, অর্ধেক করতে হবে, এটা কিন্তু ভার্ব। দেখেন হাফ না, আমরা জানি HALF, হাফ মানে অর্ধেক, আর যদি HALVE হয় তার মানে ভার্ব করলাম, এটা অর্থাৎ কমিয়ে আনতে হবে, অর্ধেক করতে হবে ইউনাইটেড স্টেটসকে ইটস কার্বন এমিশনস ফ্রম রাফলি কি 5.29 মেট্রিক টনস ইন 2016, 2016 এই যে 5 মেট্রিক টন থেকে এখন দেখেন 2026 মধ্যে তার কি করতে হবে? 2.5 মেট্রিক টনে আনতে হবে, অর্থাৎ 5.5 থেকে 2.5, 50%-এরও বেশি কিন্তু কমাতে হবে কি আগামী 10 বছরের মধ্যে। এই যে 2026, 10 বছরও ঠিক না, আমাদের হাতে আর কয় বছর আছে? আমাদের হাতে আর মাত্র 4-5 বছর আছে, অর্থাৎ 16 থেকে যদি গণনা করে, ঠিক আছে? এমিশনটা এত মেট্রিক টন কমিয়ে আনতে হবে। কিপ স্ল্যাশিং এমিশনস বাই হাফ এভরি ডিকেড টু রিচ এ পয়েন্ট, এই যে নিট জিরো এমিশন। নিট জিরো এমিশন হচ্ছে 2070-এর মধ্যে হচ্ছে উনি একটা টার্গেট দিয়েছেন। নিট জিরো, এটার উচ্চারণ কিন্তু নেট বলবেন না, ঠিক আছে? NET মানে নেট না, এটা হচ্ছে উচ্চারণটা হবে নিট জিরো। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় নিট জিরো এমিশন বলতে কি বোঝাচ্ছ, অর্থাৎ জিরো করে ফেলা, এবং যদি MCQ-তে আসে নিট জিরো এমিশনের কত টার্গেট, কত সাল, তাহলে আপনি কি বলবেন? 2070।
তাই না? সো নিট জিরো এমিশন করতে হলে 2070-এর মধ্যে যদি করতে হয় তাহলে প্রত্যেক 10 বছরে 50% কমিয়ে আনতে হবে। উনি এটাই বলেছেন। তাহলে এটাই হচ্ছে ডিপ ডিকার্বনাইজেশন। আমাদের নর্মাল কার্বনাইজেশন হবে, ডিকার্বনাইজেশন হবে না, একদম ডিপে চলে যেতে হবে। ঠিক আছে, খুব ভালো শর্ট নোটসের জন্য কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা এডিটোরিয়াল এটা। এখানে অনেক শর্ট নোটস আপনার একটা এক্সামিনার বানাতে পারে। আপনি নিজেও ক্লাইমেট চেঞ্জ নিয়ে যা যা আসবে আপনি কিন্তু লিখে আসতে পারবেন। 3 নম্বর দেখি, 80% অফ দি কারেন্ট ওয়ার্ল্ড ইকোনমি রিলাইজ অন কি? ফসিল ফুয়েল, ফুয়েল বলছি, এটা ফিউল হবে উচ্চারণ, আমাদের সবার কমন ভুল হয়, ফিউল হবে। কম্বাশন উইচ এমিটস মেইনলি কার্বন ডাইঅক্সাইড ইনটু অ্যাটমসফিয়ার। হচ্ছে মেইনলি 80% ওয়ার্ল্ড ইকোনমি কি করে? এই ফসিল ফিউলের উপরে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের উপরেই কিন্তু নির্ভরশীল। তাহলে কি বলছে যে ডু উই জাস্ট ড্রপ এভরিথিং অ্যান্ড প্রডিউস নো অ্যান্ড নট প্রডিউস এনার্জি? বলছে তাহলে আমরা এখন কি করব? আমরা কি তাহলে সব বন্ধ করে দিয়ে এনার্জি প্রোডাকশন বন্ধ করে দিব? তখন ইনি বলছেন যে নো, উই ক্যান্ট। তারপরে বলছে যে আমরা যদি অন্তত হাফ এই যে ডিপ কার্বনাইজেশন করতে পারি তাহলে কি হবে? উই উইল রিচ দি পয়েন্ট অফ নো রিটার্ন বাই দি এন্ড অফ দিস ডিকেড। বলছে যদি আমরা এই দশকের মধ্যে যদি এই ডিকার্বনাইজেশন শুরু করতে না পারি, অর্থাৎ প্রত্যেক 10 বছরে 50% যদি আমরা কমিয়ে আনতে না পারি কার্বন ডাইঅক্সাইডের যে এমিশন, তাহলে যেটা হবে উই উইল রিচ এ পয়েন্ট অফ নো রিটার্ন। খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। দি পয়েন্ট অফ নো রিটার্নে আমরা পৌঁছে যাব। এই ডিকার্বনাইজেশন যদি আমরা না করতে পারি তাহলে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে যাব যখন আসলে ফেরার আর কোনো রাস্তা নাই। তাহলে বলছে কিভাবে ইমাজিনেশন করবেন যে পয়েন্ট অফ নো রিটার্ন? দেখেন, দি ইজিয়েস্ট ইমেজ অফ দি পয়েন্ট অফ নো রিটার্ন, আপনার মনে হতে পারে যে এই পয়েন্ট অফ নো রিটার্নে আসলে কি হবে। তো উনি বলছেন যে ইমাজিন করেন পুরো মালদ্বীপ ডুবে গিয়েছে এবং বাংলাদেশের 80%ই কিন্তু পানির নিচে। চিন্তা করেন। এবং সাউথ এশিয়ান যে রিজিয়নটা আছে সব সময় খালি ঘূর্ণিঝড় হবে, এই সাইক্লোনটা হবে, এবং মিলিয়নস অফ মিডল ক্লাস ফ্যামিলি কি হবে? ক্লাইমেট রেফিউজি হয়ে যাবে। আমরা ক্লাইমেট রেফিউজি বলতে কি বুঝি? ক্লাইমেটের কারণে এক দেশ থেকে আরেক দেশ, এক শোর থেকে আরেক শোর, অর্থাৎ আপনি কুমিল্লা থেকে চলে আসলেন ঢাকা, ঢাকা থেকে চলে যাচ্ছেন চট্টগ্রাম, এরকম যে আপনার খালি আপনার বসতি খালি চেঞ্জ করতে হবে, কারণ আপনি খালি বিভিন্ন ধরনের কি ক্লাইমেট পরিবেশের দুর্যোগের শিকার হবেন। বন্যা বলেন, সাইক্লোন বলেন, মানুষ কোথাও থাকতে পারবে না। মিডল ক্লাস ফ্যামিলি 12টা বেজে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে চিন্তা করতে বলেছে উনি যে মালদ্বীপ ডুবে যাবে একদম পুরোটা 100%, এবং বাংলাদেশ আপনি চিন্তা করেন 80% মানে কি? কিছুই থাকে না, কিন্তু পুরোই পানির তলে, সমুদ্রের নিচে। তো বলছে তাহলে এটা চিন্তা করেন। সো আপনার পুরো আর্টিকেলটা পড়বেন, আমার হাম্বল রিকোয়েস্ট। আমি এত কষ্ট করি তার মানে এই না যে আপনারা নিজেটা পড়বেন না, ফাঁকি দিবেন, একদম খবর হয়ে যাবে। এটা টপিক সিরিয়াল কোথায় পাবেন? বাংলাদেশ অ্যাফেয়ার্সের টপিক সিরিয়াল 5-এ পাবেন। দেখেন সুন্দর করে দেওয়া আছে শুরুর একদম প্রথম পেজে, বাংলাদেশের এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার অ্যান্ড চ্যালেঞ্জেস, প্রসপেক্টস উইথ পার্টিকুলার এমফ্যাসিস অন কনজারভেশন, প্রিজার্ভেশন, সাস্টেনেবিলিটি। বাংলাদেশের এনভায়রনমেন্ট নিয়ে সরাসরি দেওয়া আছে। তাছাড়া আমাদের তো ক্লাইমেট চেঞ্জ আলাদা আছেই, গ্লোবাল এনভায়রনমেন্ট বলে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আছে। সো অবশ্যই পড়ে নেবেন। আর ওপিনিয়ন পেজে রেমিটেন্স নিয়ে খুব ভালো একটা আর্টিকেল এসেছে, যদি সময় থাকে পড়ে নিতে পারেন, অথবা আমি জাস্ট ইনফরমেশন জাস্ট দেওয়ার মতো যতটুকু তুলে ধরলাম, আপনারা এইটুকু বারবার রিভাইজ করলেও লিখে আসতে পারবেন। এখানে বেসিক্যালি বলা হয়েছে যে রেমিটেন্সের জন্য আমাদের কোভিডের যে প্যান্ডেমিকের প্রথম যে ওয়েভটা ছিল, ফার্স্ট ওয়েভ যেটা, সেটাতে একটা মানে এখন রিসার্চ করে দেখা গেছে ফার্স্ট ওয়েভটা তো সময় লেগেছে 1 বছর। তো রিসার্চ এখন করছে যে গত 1 বছরে আসলে কি হয়েছে। গত 1 বছরে দেখা গেছে যে আসলে রেমিটেন্সের কারণে এই রুরাল ইকোনমি কি হয়েছে, সারপ্রাইজিং একটা রেজিলিয়েন্স পাওয়া গেছে। অর্থাৎ রুরাল ইকোনমি কিন্তু কি একটা খুবই সারপ্রাইজিং একটা রেজিলিয়েন্স দেখেছে। রেজিলিয়েন্স মানে কি? আপনার মানে সহনশীলতা, মানে এত কিছুর পরও তারা কি হয়েছে যে ভিলেজগুলো কিছু হয়নি, তারা ভালো থেকেছে, তারা কিন্তু না খেয়ে মরে যায়নি। এই দেখেন বলেছে উইথ দি ওয়ার্ল্ড ব্যাংক identifying Bangladesh as one of the only 3 big economies along with Pakistan and Mexico with increased remittance inflow in 2020. World Bank
ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট করেছে যেখানে বাংলাদেশ আসলে প্রথম 3টা ইকোনমির মধ্যে একটা, টপ 3 এর মধ্যে আমরা একজন, যেটা আসলে এই যার মধ্যে পাকিস্তান আছে আর মেক্সিকো আছে। এই 3টা দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং মেক্সিকো, দেখেন 2020-এ কিন্তু চরম একটা কোভিডের ধাক্কা ছিল, ফার্স্ট কোভিড যেই ওয়েভটা। আমরা কিন্তু এখন মোটামুটি মানে অভ্যস্ত হয়েছি, কিন্তু প্রথম ওয়েভটা কিন্তু আমাদের 12টা বেজে গেছে, কেউ কিন্তু আমরা বুঝতে পারিনি, লাশের পর লাশ আমাদের দেখতে হয়েছে, আমরা কোপ আপ করতে পারিনি। কিন্তু এর মধ্যেও দেখা গেছে এই 3টা দেশ কি হয়েছে, ইনক্রিজড রেমিটেন্স ইনফ্লো, রেমিটেন্স কিন্তু বাড়তে থেকেছে। তো এটাই একটা সারপ্রাইজিং একটা রেজিলিয়েন্স দেখিয়েছে। এবং সাবস্ট্যান্সিয়াল শেয়ার অফ কান্ট্রিজ ইকোনমি, এই যে ইনকাম, আমাদের বাংলাদেশের ইনকামের কিন্তু বড় একটা অংশ এই রেমিটেন্স। এই জন্য আমরা কিন্তু এখনো 6.1% কিন্তু জিডিপি গ্রোথ, অর্থাৎ আমাদের যে গ্রোথ আছে সেটা কিন্তু দেখাতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আর্টিকেলটা পড়লেই বুঝতে পারবেন, প্রথম পেজে যেই আর্টিকেলটা আছে উনি কিন্তু এটা তুলে ধরেছেন বিশ্বের কাছে। So it is not surprising that a recent study found an unexpected resilience, অপ্রত্যাশিত একটা সহনশীলতা পেয়েছে, যে রুরাল ইকোনমি থ্রু রেমিটেন্স ইনফ্লো ডিউরিং দি ফার্স্ট ওয়েভ অফ প্যান্ডেমিক। যারা রেমিটেন্স নিয়ে পড়া হয়নি, আমাদের কিন্তু সিলেবাসে আছে, পড়ে নেবেন আর্টিকেলটা। আর যদি নিতান্তই পড়তে না পারেন, আমার এই ডিসকাশনটা শুনলেও মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে আসলে দেখা গেছে যে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে এবং রুরাল যেই জায়গাগুলো সেগুলো আসলে খারাপ অবস্থায় থাকে নাই। এখানে দুইটা সংস্থা পেয়েছি, এই দুটো সংস্থা আপনার জানতে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এইগুলো নিয়ে কারা কাজ করে, বাংলাদেশ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট স্টাডিজ, বিডস, এটা কিন্তু ডিরেক্টলি ইলাবোরেশন চলে আসতে পারে যে হোয়াট ইজ দি ইলাবোরেশন অফ বিডস, আপনার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি লিখতে গেলেও আপনি এই সংস্থাগুলো তুলে ধরে লিখতে পারবেন। আরেকটি হচ্ছে কি সাউথ, এই যে এশিয়ান সোসাইটি অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট, আসাই, এই দুটো সংস্থা কিন্তু এই রিলেটেড নিয়ে কাজ করে, এই স্টাডিগুলো করে। আর সিলেবাসে কোথায় পাবেন, ইকোনমি, পভার্টি এলিভেশন এবং সোসাইটি, টপিক সিরিয়াল 4। নেক্সট মুভিং অন, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট পেজে চলে আসেন, অ্যাবেটিং রিপ্রেশন। এখানে দেখেন বোঝাচ্ছে আমেরিকার একটা খুবই কনফ্লিক্টিং একটা রোল ছিল। আমরা যে মেজর, দেখেন রোল অফ মেজর পাওয়ার্স অ্যান্ড অফ দ্য ইউএন, অর্থাৎ মুক্তিযুদ্ধে বড় বড় পাওয়ার, মেজর পাওয়ার, পুরো বিশ্বের যে বড় বড় ক্ষমতাধর দেশ আছে তাদের রোল কি ছিল এবং ইউনাইটেড নেশনসের রোল কি ছিল। তো এখানে যখন স্টাডি করতে যাবেন দেখবেন আমেরিকার একটা খুবই কনফ্লিক্টিং একটা মানে পার্ট আছে। আমেরিকার প্রশাসন অর্থাৎ গভর্নমেন্ট ছিল হচ্ছে পাকিস্তানের পক্ষে, অর্থাৎ আমাদের বিপক্ষে। আর আমেরিকার যে জনগণ আছে, দেশবাসী আছে, ঠিক আছে, ডেমোক্রেসি যেটা, জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল, অর্থাৎ আমাদের নিপীড়নের বিপক্ষে ছিল, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের পক্ষে ছিল। সো একটা কনফ্লিক্টিং একটা রোল আছে। দেখেন অ্যাবেট মানে কি, ABET, অ্যাবেট মানে হচ্ছে সহযোগিতা করা, ক্রাইমের ক্ষেত্রে বোঝায়। এটা কিন্তু নর্মাল সহযোগিতা না, এটা হচ্ছে ক্রাইমের ক্ষেত্রে কোন একটা, আপনি অপরাধে যখন আপনি সহযোগিতা করেন তখন বলা হয় অ্যাবেটর। আপনি একটা অ্যাবেটর অথবা ইউর অ্যাবেটিং, এখানে বলছে রিপ্রেশন অর্থাৎ নিপীড়নে তোমরা সাহায্য করছো, এটাই বলছে যে আমেরিকা। দেখেন দ্য নিউ ইয়র্ক আর্মস শিপমেন্ট ক্রিটিসাইজ, আমেরিকা কিন্তু শিপমেন্ট করছে, তার বিভিন্ন অস্ত্র সরবরাহ, যুদ্ধাস্ত্র সরবরাহ করছে পাকিস্তানকে। দেখেন দ্য নিউ ইয়র্ক টাইমসে কিন্তু এডিটোরিয়ালে এসেছে অ্যাবেটিং রিপ্রেশন, এই শিরোনামে একটা এডিটোরিয়াল আসছে যে ভেহেমেন্টলি ক্রিটিসাইজ, খুবই দুর্দান্তভাবে অর্থাৎ খুবই প্রবলভাবে ক্রিটিসাইজ করেছে ইউএস গভর্নমেন্টকে, নিক্সনের যে প্রশাসন, রিচার্ড নিক্সনের প্রশাসনকে ক্রিটিসাইজ করা হয়েছে যে সাপ্লাই করছো তোমরা, কন্টিনিউ করছো এই যে আর্মস সাপ্লাই, তোমরা যুদ্ধ এবং অ্যামিনিশনস, হ্যাঁ, পাকিস্তানকে তোমরা কন্টিনিউয়াসলি সাপ্লাই করেই যাচ্ছ। তো এটা কি হচ্ছে, আপনি আমাদের জনগণের রিপ্রেশনকে তোমরা সহযোগিতা করছো। তাহলে দেখেন ইন দি লেটেস্ট ইনসিডেন্ট পাকিস্তানি ফ্রেটার, এই যে সেলড ফ্রম নিউ ইয়র্ক, ঠিক আছে, বিয়ারিং মিলিটারি ইকুইপমেন্ট ফ্রম দি ইউএস ডিফেন্স ডিপার্টমেন্টস এক্সেস স্টক। ইউএস এর দেখেন ডিফেন্স ডিপার্টমেন্ট তার এক্সেস স্টক থেকে পাঠাচ্ছে পাকিস্তানি ফ্রেটার, পাকিস্তানদেরকে তাদের এক্সেস যেই স্টক আছে, হ্যাঁ, যুদ্ধাস্ত্রে তারা কিন্তু পাঠাতেই আছে। এবং দেখেন যে ডিপার্টমেন্ট লাইসেন্সের আন্ডারে পাকিস্তান কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে।
আবার এনাদার শিপ বিয়ারিং আমেরিকান মিলিটারি ইকুইপমেন্ট টু পাকিস্তান সেলড ফ্রম, মানে আজকের দিনে এই সেলিংটা কিন্তু হচ্ছে, এখনো তারা যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে। তো দেখেন এখানে লেখা আছে দিস শিপমেন্টস কি করছে, রিপ্রেজেন্ট করছে দি ব্রিচ অফ ফেইথ উইথ আমেরিকান পাবলিক অ্যান্ড কংগ্রেস অ্যান্ড উইথ এ ফ্রেন্ডলি ফরেন পাওয়ার। বলছে যে এটা আসলে তোমাদের বিশ্বাসটা তোমরা লঙ্ঘন করছো। আমেরিকার এই যে দেখেন ইউনাইটেড স্টেটসের কি ক্রেডিবিলিটি কমে যাচ্ছে, একটা দেশ হিসেবে পুরো বিশ্বের কাছে সে খারাপ হচ্ছে, যে পুরো বিশ্বের কাছে তার রূপ একটা কি ক্রেডিবিলিটি, তার বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু জনগণের দোষ নাই, জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল, কিন্তু আমেরিকান গভর্নমেন্ট অর্থাৎ রিচার্ড নিক্সন হচ্ছে সাহায্য করছিল পাকিস্তানি গভর্নমেন্টকে। তো এটা পড়ে নেবেন, এটাতে কোনো আসলে মাফ নাই, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডে। আজকের কুইজ হচ্ছে খুব দ্রুত আমি দিয়ে দিই। নাম্বার 1 হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডিপ ডিকার্বনাইজেশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিপ ডিকার্বনাইজেশন এটা আপনার আমাদের দেশের নিজেদের বাঁচার জন্য হলেও, ঠিক আছে, খুব মুখস্থ করে রাখবেন এবং নিজের ওইভাবে তৈরি করবেন নিজেকে, যে আমরা কি করতে পারি। আপনি যখন ক্যাডার হবেন আপনি কিভাবে পলিসি নেবেন, কিভাবে কাজ করবেন দেশের জন্য। হোয়াট ডু ইউ মিন বাই ডিপ ডিকার্বনাইজেশন আমি কিন্তু খুব ভালোভাবে পড়িয়েছি, ওই এডিটোরিয়ালে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাকে জানান হোয়াট ডু ইউ মিন বাই দি পয়েন্ট অফ নিট জিরো এমিশন, অথবা জানান যে হাউ ক্যান উই রিচ, হাউ ক্যান উই অর্থাৎ আমরা কিভাবে পৌঁছাতে পারি, হাউ ক্যান উই রিচ দ্য নিট জিরো এমিশন বাই 2070। খুব সুন্দর করে কিন্তু ইলাবোরেশন করা আছে এডিটোরিয়ালে, পড়ে নেবেন। দ্যাটস ইট ফর টুডে। সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার দিবেন, যে হচ্ছে ভালো অ্যান্সার দিতে পারবে এবং সবার আগে খুব ভালো অ্যান্সার দিবে দুটো কুইজের, তাকে আমি স্টুডেন্ট অফ দ্য ডে হিসেবে কংগ্রাচুলেশন জানাবো, স্টুডেন্ট অফ দ্য ডে হিসেবে তাকে উপাধি দিব এবং তার কমেন্টটা পিন করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, দেখা হবে আগামীকাল।